সংখ্যা পদ্ধতি বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লেখা বা উপস্থাপন করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 100 1000 500 এরকম বিভিন্ন সংখ্যা, বা বিভিন্ন ব্যাংক বিমা অফিসে আমরা দৈনন্দিন কাজে বা বাজার করতে গিয়ে টাকা পয়সা হিসাব করতে যে সংখ্যা আমরা ব্যবহার করি, সেগুলো সেগুলোকে আমরা দশমিক সংখ্যা বলা হয়। এছাড়া কম্পিউটারে অভ্যন্তরে বিভিন্ন ধরনের গণনা কাজের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিকে সহজ এবং সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য আরো দুটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতি, যেটা পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদে দেখতে পাবো। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়: 1 দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি চিহ্ন বা অঙ্ক আছে। অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, এর কারণ হচ্ছে এর মধ্যে মোট 10টি চিহ্ন বা অঙ্ক আছে, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। একটা উদাহরণ দশমিক সংখ্যা পদ্ধতির, যেমন 215.12, এখানে সাবস্ক্রিপ্ট 10 বোঝাচ্ছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই সাবস্ক্রিপ্ট 10 হবে, বাইনারির ক্ষেত্রে এখানে 2 হবে, অক্টালের ক্ষেত্রে 8 হবে এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 হবে। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি চিহ্ন ব্যবহৃত হবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, যেটা আমাদের কম্পিউটারের যাবতীয় হিসাব নিকাশ কাজে ইন্টারনালি কম্পিউটারের সার্কিটে এই সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, কারণ এর মধ্যে মাত্র দুটি অঙ্ক আছে, 0 এবং 1। এটি বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ, যেমন 10101.101। এখানে 2 বলতে বোঝাচ্ছে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমরা ভোল্টেজের মাধ্যমে উপস্থাপন করতে পারি, অর্থাৎ কম্পিউটারে যে আমরা হিসাব নিকাশ হয় বা বিভিন্ন ধরনের যে প্রসেসিং হয়, সেক্ষেত্রে কম্পিউটারের সার্কিটের মাধ্যমে হয়ে থাকে। সার্কিটের ক্ষেত্রে এই 0 এবং 1 কে একটি নির্দিষ্ট ভোল্টেজে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে বাইনারি 0 কে 0 ভোল্টেজ, 0 ভোল্ট বা এবং 1 কে 5 ভোল্টে উপস্থাপন করা হয়। বাস্তবে কিন্তু অ্যাকুরেটলি 0 ভোল্ট 5 ভোল্ট কাজ করে না, একটু রেঞ্জ আছে, একটা রেঞ্জ কাজ করে। যেমন 0 থেকে 0.8 ভোল্ট, এই রেঞ্জটাকে আমরা বলবো 0 ভোল্ট, অর্থাৎ 0.5 ভোল্ট, 0.2 ভোল্ট, 0.3 ভোল্ট সার্কিট ভেরিয়েশন হতে পারে, এই ভেরিয়েশনটাকে সে 0 ভোল্ট ধরে নেবে। ঠিক একইভাবে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, 2 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে এই রেঞ্জের ভোল্টটাকে আমরা বলবো বাইনারি 1। আর 0.8 থেকে 2 ভোল্ট হলে এটা 0 এবং 1 কোনোটাই আইডেন্টিফাই করতে পারবে না, সেক্ষেত্রে সেটা নট ইউজ হিসেবে থাকবে। আমরা এটাকে বাইনারি পালসের মাধ্যমে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি, 0 1 0 1, এটাকে পালসের মাধ্যমে বা আমরা গ্রাফের মাধ্যমে ভোল্টেজকে উপস্থাপন করা যায়। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি চিহ্ন বা অঙ্ক আছে। অঙ্কগুলো হচ্ছে 0 to 7, 0 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে আমাদের 8 9 এই দুটি সংখ্যা অক্টালে থাকবে না, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক থাকবে। একটি অক্টাল সংখ্যার উদাহরণ আমরা দেখি, 254.12। এখানে 8 বলতে বোঝাচ্ছে ভিত্তি সংখ্যা 8, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। আমরা এই ভিত্তি সংখ্যা দেখে বুঝতে পারবো যে এই সংখ্যাটি কি ধরনের সংখ্যা, এটা কি বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমাল। যেহেতু এখানে 8 আছে, সেটি অক্টাল সংখ্যা। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বা চিহ্ন আছে। অঙ্কগুলো হচ্ছে 0 to f পর্যন্ত। এক্ষেত্রে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এর সাথে আরো 6টি সংখ্যা
এ বি সি ডি ই এফ, এই 6টা সংখ্যা আছে টোটাল। এখানে 10 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ডেসিমেলে, আর আরো 6টি অঙ্ক 0 থেকে এ পর্যন্ত, টোটাল হচ্ছে 16টি। এখানে এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টি সংখ্যা। এই 16টি সংখ্যার কারণে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ আমরা দেখি। A25.BC, এখানে 16 বলে বোঝাচ্ছে সংখ্যাটি হচ্ছে আমাদের একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা যে 4টি সংখ্যা পদ্ধতি দেখলাম, 1 ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথম যেটি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা দৈনন্দিন টাকা পয়সা বা ব্যাংকিং লেনদেন বা যে কোনো ধরনের হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে বাকি 3টে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, সরাসরি ব্যবহার করে বাইনারি সংখ্যা পদ্ধতি, আর বাকি 2টি ডেসিমাল এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 2টি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিকে সংক্ষিপ্ত আকারে সহজে কম্পিউটারের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এখন এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা তুলনামূলক আমরা টেবিল দেখব। দশমিক, বাইনারি, অক্টাল 4টি সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 আছে, দশমিক ও 1 আছে। এই 4টা সংখ্যা পদ্ধতি কিন্তু আমাদের 0 এবং 1 আছে। 2 আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে তার ইকুইভ্যালেন্ট হবে 1 0। সেটা আমরা পরবর্তীতে যখন বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব তখন আমরা দেখব 2 কে কনভার্ট করলে 1 0 পাওয়া যায়। অক্টালের ক্ষেত্রে 2, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 2। একইভাবে দশমিকের সংখ্যা পদ্ধতি 3, বাইনারিতে হবে 1 1, অক্টালে হবে 3, হেক্সাডেসিমালে হবে 3। ঠিক একইভাবে অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত আমরা এই 3টে সংখ্যা পদ্ধতি সেম পাবো। এরপরে 8 অক্টাল হবে 108, 9 বাইনারিতে হবে 1001, অক্টাল হবে 11, আর হেক্সাডেসিমাল হবে 9। এরপরে এটাই দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা 9, এরপরে হয়ে যাবে 10। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা যত, যেমন বাইনারি সংখ্যা 1, এরপরে কিন্তু হয়ে যাচ্ছে ডিজিটটা 10। আর দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা 9, এরপরে সংখ্যাটা হয়ে যাচ্ছে 10, অর্থাৎ ওই সংখ্যাটা শেষ, নতুন করে একটা ডিজিট বাড়বে এবং 0 থেকে আবার শুরু হবে, 0 1 2 3 4। একইভাবে আমরা অক্টাল যখন সর্বোচ্চ সংখ্যা 7, ঠিক এর পরের সংখ্যা হয়ে যাচ্ছে 10। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8, তাহলে এর পরের সংখ্যাটি হবে অবশ্যই 10। এভাবে 20 20 2 30, এভাবে করে প্রতিটি সংখ্যারই সর্বোচ্চ সংখ্যার পরে বাম দিকে এক ডিজিট করে বাড়বে, ডেসিমালে যেভাবে বাড়ে 10 1 1। ঠিক এখানে হবে কত, লাস্টে 15 16 17, এরপর হবে 20। 20 পর দশমিকের সংখ্যা পদ্ধতি পরের সংখ্যাটা হবে 21 23। ঠিক একইভাবে এখানেও আমাদের অক্টাল সংখ্যা 10 1 1 করে 17, 1 করে 7 এর পরের সংখ্যাটা অবশ্যই কি হবে 20, কারণ হচ্ছে আমাদের এখানে 7 সর্বোচ্চ সংখ্যা, এটা আর বাড়বে, 7 হয়ে যাবে 0 আর 1 হয়ে যাবে 2। এভাবে সংখ্যাগুলো ক্রমানুসারে বাড়তে থাকবে। এখানে আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা একটা সংখ্যাকে একটা সংখ্যা তালিকা করে কনভার্সন করতে পারি। যেমন আমাদের এখানে দশমিক সংখ্যা বলতে 13, বাইনারিতে হয়ে যাবে 1101, অক্টাল হবে 15, ডেসিমাল হবে ডি। এর ছোট সংখ্যা বা অল্প সংখ্যা হলে আমরা তালিকা থেকে করতে পারি, কিন্তু যদি বড় সংখ্যা হয় যেমন 256 একটা দশমিক সংখ্যা, সেটা বাইনারি সংখ্যা কত হবে বা অক্টাল সংখ্যা কত হবে, হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে, তখন অবশ্যই আমাদের অঙ্ক করে বা একটা নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে প্রতিটি সংখ্যার সমতুল্য সংখ্যা বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে রূপান্তর করতে হবে, একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করতে হবে। পরীক্ষার জন্য এই রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর আসতে পারে। এখন আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি যদি আমরা রূপান্তর করি তাহলে কতভাবে রূপান্তর হতে পারে।
যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে এখানে টোটাল হচ্ছে 4 ধরনের, তাহলে আমাদের রূপান্তর হবে টোটাল 12 ধরনের। কিভাবে? যে আমরা যদি দশমিক একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা বাকি আরো 3টে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। যেমন ডেসিমাল থেকে আমরা বাইনারিতে, ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে, অর্থাৎ ডেসিমাল থেকে বাকি 3টা। ঠিক একইভাবে বাইনারি থেকে বাকি 3টা সংখ্যা পদ্ধতি, অক্টাল থেকে বাকি 3টা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল থেকে বাকি 3টা সংখ্যা পদ্ধতি। এখানে আমি দশমিককে ডি, বাইনারিকে বি, অক্টালকে ও এবং হেক্সাডেসিমালকে এইচ দ্বারা সংখ্যা প্রকাশ করতে, যাতে আমাদের এই তালিকাটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দেখলাম যে টোটাল আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে এখানে 12 ভাবে আমাদের করতে হবে, ডেসিমাল থেকে বাকি সবগুলো, অক্টাল থেকে বাকি সবগুলো, হেক্সাডেসিমাল থেকে বাকি সবগুলো। এখন যেহেতু আমাদের 12 রকম নিয়ম কনভার্সন করতে হবে, সেক্ষেত্রে আমাদের 12 ধরনের সংখ্যা পদ্ধতির নিয়ম জানা থাকা দরকার হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট রুল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সংখ্যা পদ্ধতির কনভার্সনগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন যদি আমরা 3টে নিয়ম জানি, যে রুল 1, রুল 2, রুল 3, 3টে নিয়ম এবং গ্রুপ আকারে যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের কনভার্সন করা অনেকটা সহজ হয়ে যাবে। যেমন আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই সংখ্যা পদ্ধতিটা আমাদের মনে রাখবো যে আমাদের দৈনন্দিন জীবনে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি। সেই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি বাকি সকল সংখ্যা পদ্ধতিতে যাই, তাহলে আমরা একটা প্রথম নিয়ম অ্যাপ্লাই করে, রুল 1 অ্যাপ্লাই করে কনভার্সন করব। ঠিক একইভাবে বাকি সকল পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, অর্থাৎ এদিকে ছিল বাম দিকে সবগুলো ডেসিমাল আর এদিকে হচ্ছে ডান দিকে সবগুলো ডেসিমাল, তাহলে আমরা রুল 2 অ্যাপ্লাই করে আমরা পরবর্তীতে এই রুল 1 এবং রুল 2টা দেখবো কিভাবে রুল 1, রুল 2 এবং রুল 3 ব্যবহার করতে হয়। তাহলে রুল 1 কিভাবে মনে রাখবো, যে ডেসিমাল থেকে বাকি সকল সংখ্যা পদ্ধতি, আর রুল 2 হবে বাকি সকল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল, আর রুল 3 হবে বা আমাদের এই ডেসিমাল ছাড়া। এখানে আমরা যদি দেখি বাইনারিতে অক্টাল, এখানে কিন্তু ডেসিমাল নাই, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এখানেও ডেসিমাল নাই, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল বাইনারি, অক্টাল থেকে হেক্সা থেকে, এই 6টা সংখ্যা পদ্ধতি কোনোটার মধ্যেই কিন্তু ডেসিমাল নাই। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, ডেসিমাল থেকে বাকি সকল সংখ্যা পদ্ধতি, সকল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল, ডেসিমাল ছাড়া, এই 3ভাবে আমরা মনে রাখবো। ডেসিমাল থেকে বাকি সকল পদ্ধতি, বাকি সকল পদ্ধতি থেকে ডেসিমাল, ডেসিমাল ছাড়া, এই 3ভাবে আমরা নিয়ম মনে রাখবো। তাহলে আমরা 3টে নিয়ম যদি জানি, তাহলে আমরা 12 ধরনের কনভার্সন করবো। আমরা গ্রুপে গ্রুপে মনে রাখবো, তাহলে আমাদের পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমাদের পরীক্ষা দেখতে হবে কোন ধরনের কনভার্সন আসছে। যেমন ডেসিমাল থেকে বাইনারি বললো, তারা যেহেতু প্রথমে ডেসিমালে আসছে, তাহলে আমরা রুল 1। আবার যদি এরকম একটা সংখ্যা, একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, বললো যে ডেসিমালে কনভার্ট করা, যেহেতু ডেসিমালে যেতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে রুল 2 অ্যাপ্লাই করে আমাদের কনভার্সন করতে হবে। ঠিক একইভাবে যদি আমাদের একটা কনভার্সন আসে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল একটা কনভার্সন করতে হবে, তাহলে যদি আমরা দেখবো অক্টাল এবং হেক্সা বলছে, ডেসিমাল নাই, তাহলে আমরা রুল 3 অ্যাপ্লাই করে কনভার্সন করবো। আমরা এখন দেখবো রুল 1 ইউজ করে কিভাবে কনভার্সন করতে হবে। রুল 1 ডেসিমাল থেকে বাকি সকল সংখ্যা পদ্ধতি। প্রথমে দেখবো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন, তারপর দেখবো ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন, তারপর দেখবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। আমরা এখন দেখবো রুল 1। রুল 1 এর নিয়ম যদি আমরা দেখি, রুল 1 এ একটি দশমিক সংখ্যা দেওয়া থাকে, ওই সংখ্যাকে আমরা যে ধরনের সংখ্যা পদ্ধতিতে যাব, অর্থাৎ বাইনারিতে গেলে 2, অক্টালে গেলে 8 এবং হেক্সাডেসিমালে গেলে 16, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব, অথবা 8 দ্বারা ভাগ করব, অথবা 16 দ্বারা ভাগ করব। যদি দশমিক থেকে বাইনারি বলে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। যদি দশমিক থেকে অক্টাল বলে, 8 দ্বারা ভাগ করব। দশমিক যদি বলে হেক্সাডেসিমাল যেতে, তাহলে 16 দ্বারা ভাগ করব। তার মানে নিয়ম হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে আমরা ভাগ করব 2, 8 অথবা 16 দ্বারা। কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত শূন্য না হয়। যখন শূন্য হয়ে যাবে, তখন আমরা নিচের দিক থেকে উপরের দিকে বাক্সেস গুলোকে বাম দিক থেকে ডান দিকে লিখে সাজিয়ে লিখতে হবে। এখন এখানে কিছু হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমরা যখন এক্সাম্পল দেবো তখন বিষয়টা ক্লিয়ার হবে। এখন যদি আমরা নিয়মটা একবার দেখে যাই, ঠিক একইভাবে যদি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কনভার্সন করি, সেক্ষেত্রে আমরা 2, 8 অথবা 16 দ্বারা গুণ করব যতক্ষণ না পর্যন্ত শূন্য না হয়। যদি 4টা কনভার্সন করার পরে যদি শূন্য না হয়, সেক্ষেত্রে আর গুণ করার প্রয়োজন নেই। যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে গুণফলের পূর্ণাংশকে বাম দিক থেকে ডান দিকে সাজিয়ে লিখলে আমাদের কনভার্সনটা হয়ে যাবে। এখন আমরা একটা করে উদাহরণ দেখবো, তাহলে আশা করি আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা একটা উদাহরণ দেখি, যেমন 33.125, এটা একটা দশমিক সংখ্যা। বললো যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা
এই সংখ্যাটাকে প্রথমে আমরা পূর্ণ যে অংশ আছে, পূর্ণাংশ যেটা, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা যেটা, সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এরপরে যে ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশকে আমরা 1 2 5 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা প্রথমে 3 3 এই সংখ্যাটাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব, কনভার্ট করার নিয়ম আমরা দেখলাম। এই সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে ভাগফলটা আমরা নিচে লিখবো এবং ভাগশেষটা ডান পাশে লিখবো। যেমন 33 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত বাজাবে? 16 দুগুণে 32, হাতে থাকবে 1। এই হাতে যেটা থাকবে ভাগশেষ, সেটা আমরা ডান পাশে লিখবো। এরপরে যেহেতু শূন্য হয় নাই, আমরা বলছিলাম নিয়মিত শূন্য না হওয়া পর্যন্ত বাদ দিতে থাকবো। তাহলে আমরা 16কে আবার 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে আমাদের 8 দুগুণে 16, ভাগফল হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা 8কে আবার 2 দ্বারা ভাগ করবো। তাহলে 4 দুগুণে 8, 0, ভাগশেষ 0। আর 4 দুগুণে 4 কে আবার ভাগ করলে 2 দুগুণে 4, 2 বার ভাগ যায়, ভাগশেষ 0। 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 বার ভাগ যায়, ভাগশেষ 0। আর 1 কে 2 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ আমাদের ভাগফল 0। ভাগ যদি যায় না, ভাগফল 0। আমরা বলতে পারি 0 বার ভাগ যায়। 0 দ্বারা গুণ করলে কি হয়? 2 শূন্য 0, আর ভাগশেষ থাকে আমাদের 1। এটাকে আমরা যদি দেখি যে এখানে বিষয়টা কি হচ্ছে, যে আমরা যদি নর্মাল ভাগে দেখি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। ঠিক এখানে 2 আর 0 গুণ করলে হয় 0, উপরে কিন্তু 1, বিয়োগ করলে আমাদের 1, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকে 1। এটাকে আমরা একটু যদি পাশাপাশি ভাগটা দেখি, যে এই লাস্ট ভাগে এই জিনিসটা অনেকের সমস্যা হয়, এই ভাগটা আমরা একটু পাশাপাশি দেখি, তারপর আমরা আবার এখান থেকে আশা করি পরের অংশে বুঝতে পারবো। এই অংশটায় অনেকের সমস্যা, যে কিভাবে ভাগটা হয় আমরা একটু দেখি। যেমন আমরা এই ভাগটা একটু দেখি। যেমন আমরা এই 16কে কিভাবে ভাগ করলাম। 16কে যদি আমরা ভাগ করি, আমরা নর্মাল ভাবে ভাগ করি এভাবে, যে প্রথমে আমরা এখানে লিখি 16, সরি 2 দ্বারা ভাগ করতেছি, 16 কতবার যায়? 8 বার। তাহলে আমরা নর্মাল ভাবে লিখি 8 দুগুণে 16, আমরা নিচে নিচে লিখি 16 লিখি। প্যারাগ্রাফটা বড় হয়ে গেছে, আমি প্যারাগ্রাফটা একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে আমরা যদি এটা ভাগশেষটা লিখি, তাহলে কত হবে? 0 0। তাহলে আমরা কিভাবে হলো বিষয়টা, যে আমরা এই দুটাকে গুণ করি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 নিচে লিখি, আর বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা 0টা কোথায় লিখলাম? এইখানে, আর ভাগফলটা 8টা লিখলাম এইখানে। ঠিক একইভাবে আমরা লাস্ট ভাগ যেটা, সেটা একটু দেখি কিভাবে হচ্ছে। যে আমরা 2 দ্বারা ভাগ করতেছি কাকে? 2 দ্বারা ভাগ করতেছি 1 কে। 2 দ্বারা ভাগ করতেছি আমরা 1 কে। 2 দ্বারা কি ভাগ যায়? না, না যায় মানে 0 বার যায়, 0 বার যায়। 0 বার যদি যায়, তাহলে আমরা কি করি, যে এই দুইটার গুণফল 8 দুগুণে 16 এখানে লিখি। তাহলে আমরা 2 কে যদি 0 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 0। 2 কে 0 দ্বারা গুণ করলে 0। তাহলে আমরা এখানে ভাগশেষ কত থাকে? 1। তাহলে আমরা কি লিখতে পারি? 1 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 0। এই যে আমাদের ভাগফল হচ্ছে 0, আর আমাদের ভাগশেষটা হচ্ছে কত? 1। এই যে ভাগশেষ 1টা হচ্ছে এইখানে। অর্থাৎ এই দুইটা গুণ করে গুণফলটা নিচে লিখি, আর বিয়োগফলটা ভাগশেষ হিসেবে আসে। ঠিক এখানে গুণ করি 16, ভাগশেষটা এখানে, আর ভাগফলটা এখানে। ঠিক একইভাবে এই 2 আর 0 গুণ করলে হচ্ছে 0, বিয়োগ করলে 1। তাহলে ভাগফলটা আমরা নিচে লিখলাম, আর ভাগশেষটা 1 ডান পাশে লিখলাম। আচ্ছা, এরপরে আসি। আমরা উদাহরণে চলে যাই। আমরা এখানে উদাহরণে ছিলাম। আচ্ছা, এখানে আমাদের এখন নিয়ম হচ্ছে, আমাদের যখন 0 হয়ে গেল, আমাদের কিন্তু কনভার্সন শেষ। এরপরে নিয়ম হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। এখানে যদিও মনে হবে উপর থেকে নিচে একই, যে 1 0 0 0 0 1, এই 1 0 0 1 আমরা নিচে পরপর লিখবো। তাহলে আমাদের
এই যে 33 যে কনভার্সন সংখ্যাটা কনভার্সন হয়ে যাবে। এরপর আমাদের কনভার্সন করবো হচ্ছে দশমিকের 0.125 এই সংখ্যাটাকে আমরা কনভার্ট করব। তাহলে যদি আমরা 0.125 কে কনভার্ট করি তাহলে আমাদের নিয়ম হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করতে হবে। সরি, এখানে আসলে 2টা উঠে নাই। 2 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি 2 দ্বারা গুণ করলে এখানে আমাদের আসলে হবে 2। এখানে আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক একইভাবে এই সংখ্যাটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি 2 দ্বারা গুণ করি 0.125 কে গুণ করলে আমাদের হয় 0.250। তাহলে আমাদের এখানে গুণফল হচ্ছে এখানে দশমিকের আগের সংখ্যাটাকে আমরা আলাদা করে লিখব, শুধু গুণ করব দশমিকের পরের অংশটিকে। অর্থাৎ এখানে 250 এই সংখ্যাটা আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করলে হয় 0.50। এক্ষেত্রেও কোনো সংখ্যা এক্সট্রা আসেনি। ঠিক একইভাবে 0.50 কে আমরা 2 দ্বারা গুণ করলে হয়ে যায় 1.0। তার মানে আমাদের গুণ এখানে রেজাল্ট গুণফল 0 হয়ে গেছে, আর গুণ করার প্রয়োজন নাই। এরপরে আমরা উপর থেকে নিচ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সাজা লিখব পরপর 0 0 1। তাহলে আমাদের দশমিক থেকে বাইনারি কনভার্সন হয়ে গেল। এখন আমরা দেখব বাইনারি দশমিক থেকে অক্টাল রূপান্তর। ঠিক একইভাবে আমরা বাইনারিতে যেভাবে কনভার্সন করলাম ঠিক একইভাবে আমরা দশমিক থেকে অক্টালে একই নিয়মে অ্যাপ্লাই করব। শুধু পার্থক্য হবে আমাদের এখানে বাইনারিতে ছিল 2, এখন হবে আমাদের 8। যেমন 75105 একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। আচ্ছা, এখানে আমরা 75 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 8 9 72। তাহলে বাক্সের সবার মধ্যে 3। এখন 9 কে আবার ভাগ দিব, যতক্ষণ শূন্য না হবে। 9 একবার যায়, তাহলে 8 একে 8, হাতে থেকে 1, একবার যত যায় ভাগফল 1। ঠিক একইভাবে লাস্ট যে গুণটা আমরা দেখলাম ঠিক ওই গুণের মতোই আমরা ভাগ যায় না, অর্থাৎ শূন্যবার যায়। তাহলে 8 আর 0 গুণ করলে নিচে 0 আসে, বিয়োগ করলে থাকে 1। এই যে আমাদের বাক্সে 1 আর ভাগফল হচ্ছে 0। তাহলে আমাদের কনভার্সন শেষ। আমরা এখন নিচ থেকে উপরে লিখব যে 113 113, আমাদের বাক্সের শেষে লিখব 113 নিচ থেকে উপরে। এরপরে আমাদের হচ্ছে দশমিক অংশ যেটা 105, এটাকে আমরা কি করবো এখন 8 দ্বারা গুণ করবো। তাহলে 8 দ্বারা গুণ করলে কত হয়, 105 কে 0.84। তুমি ক্যালকুলেট করে দেখবা যেটা 0.84 হবে, 0.84। এরপর 0.84 কে আমরা যখন 8 দ্বারা গুণ করবো তখন হবে 6.72। এখন আমরা এই 0.72 কে 8 দ্বারা গুণ করবো, নট 6.72। এটাকে এই পুরোটাকে গুণ করবো না, নিয়ম হচ্ছে শুধু দশমিকের পর অংশটা গুণ করতে থাকবো। তাহলে 0.72 গুণ করলে আমাদের হয় 5.76। এরপরে আবার 0.76 8 দ্বারা গুণ করলে হবে আমাদের 6.08। এখন যেহেতু আমরা 4 বার গুণ করার পরেও আমাদের এখানে ভগ্নাংশ 0 হয় নাই, তার মানে আমাদের আর কন্টিনিউ করার দরকার নেই। তবে অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে 113, এই 113.06 উপর থেকে 0656, কিন্তু আমাদের যেহেতু শেষ হয় নাই আমরা ডট ডট দিয়ে দেবো, এমন সংখ্যাটা আমাদের হয়ে যাবে অক্টালে। আমাদের একটা দশমিক সংখ্যা 75.105 একটা দশমিক সংখ্যাকে আমরা অক্টালে কনভার্ট করার পর আমাদের পর হয়ে গেল 113.0656, একটা সংখ্যাতে রূপান্তর হয়ে গেল। এরপর আমরা দেখি দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। ঠিক একই নিয়ম, যেহেতু রুল 1 আমরা দেখতেছি, রুল 1 এর সবগুলো শুধু একই নিয়ম, শুধুমাত্র নিয়ম হচ্ছে ভিত্তি সংখ্যা চেঞ্জ হবে। যেমন আমাদের এখানে একটা 215.89 একটা দশমিক সংখ্যা, এটাকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা প্রথম আগের নিয়মের মতোই 0.215 এই সংখ্যাটা লিখলাম, 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে আমাদের 13 বার যায়, বাক্সেস থাকে 7। ঠিক 13 কে আমরা যখন আবার ভাগ দিব, ভাগ যায় না, 0 বার যায়, হাতে থেকে 30। মানে আমরা
ডি লিখবো। এখানে আমরা ভাগশেষকে 13 সরাসরি লিখবো না, আমরা ব্র্যাকেটের মধ্যে এখানে 13 লেখা যাবে। 13 লিখলেও অসুবিধা নেই, এটা আরো ভালো বোঝা যাবে। ডি লেখা যাবে, কিন্তু আমাদের অ্যান্সারে লেখার ক্ষেত্রে অবশ্যই ডি লিখতে হবে। এখানে যদি আমরা ব্র্যাকেটে 13 লিখি, কিন্তু আমাদের অ্যান্সারে লেখার ক্ষেত্রে আমাদের ডি লিখতে হবে। তাহলে আমরা এটা আবার একটু দেখি কিভাবে হলো। এখানে 13 বার ভাগ যায়, ভাগশেষ থাকে 7, অর্থাৎ আমাদের 16 দ্বারা যখন আমরা গুণ করব তাহলে আমাদের হবে এখানে কত, 202। সেখানে আমরা বিয়োগ করলে হয়ে যাবে, সরি, এখানে হচ্ছে আমাদের 208 হবে। বিয়োগ করলে ভাগশেষ আমাদের 7 থাকবে, আর 13 বার ভাগ দেবে, 16 13 208, এটাকে আমরা 7 থাকে। এরপর আবার 13কে যখন আমরা ভাগ দেবো 16 দ্বারা, তাহলে ভাগ যায় না, শূন্য বাদ যায়, তাহলে গুণ করলে শূন্য, ভাগশেষ থেকে 13 মানে হচ্ছে আমরা ডি লিখলাম এখানে। আচ্ছা, এখন নিচ থেকে আমরা উপরে লিখবো D7, এই যে D7 দশমিক। এখন পূর্ণ আমাদের পরের অংশটা আমরা এটা দেখি যে 0.8 আমরা 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা গুণ করলে কি হয়, 16 দ্বারা গুণ করলে হয় আমাদের ই, অর্থাৎ 14.2। আমরা যখন গুণ করে দেখবো যে 0.89 কে 16 দ্বারা গুণ করলে হবে 14.24, 14.24। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা শুধু 0.24 এটাকে গুণ করবো, ই থেকে যাবে। হ্যাঁ, যদি অর্থাৎ 9 এর উপর কোনো সংখ্যা আসলে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে এখানে লিখতে পারি, যেমন এটাকে আমরা 14 লিখতে পারি। এটাকে ডি জন্য কত হবে, এ হলে এ বি সি ডি, এ বি সি ডি, 10 11 12 13, আমরা ব্র্যাকেটে 13 লিখতে পারি। তাহলে আমাদের হচ্ছে 0.44 কে আমরা 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা গুণ করলে হবে আমাদের 7.04। যদি মিলে নেয় তাহলে 4 বার গুণ করার দরকার নেই, তাহলে আমরা উপর থেকে E3D7, E3D7, আর যদি মিলে নেয়, 0 হয় না, ডট ডট দিব, কোন সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। তার মানে আমরা দশমিক সংখ্যা কে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তিনটা ক্ষেত্রে একই নিয়ম অ্যাপ্লাই করবো, শুধু পার্থক্য হবে ভিত্তি সংখ্যা, হয় 2 দ্বারা ভাগ করব, নাহলে 8 দ্বারা ভাগ করব, নাহলে 16 দ্বারা ভাগ করব। আর দশমিকের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হয় 2 দ্বারা গুণ করব, নাহলে 2 দ্বারা ভাগ করব, নাহলে 2 দ্বারা গুণ করব, না হলে 8 দ্বারা গুণ করব, নাহলে 16 দ্বারা গুণ করব। এইগুলো অনেক অ্যাপ্লাই করে আমরা এই তিনটা সংখ্যা পদ্ধতির কনভার্সন, আমরা 3 ধরনের সংখ্যা পদ্ধতির কনভার্সন আমরা করতে পারবো। বাকি রুল 2 এবং 3 ব্যবহার করে আমরা আরো 9 ধরনের সংখ্যা পদ্ধতির আমরা কনভার্সন করতে পারবো, সেটা আমরা পরবর্তী পিডি লেকচারে দেখব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।